কাজে এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারো দেশ না। এই দেশ অন্য কারো দেশ নয়, দেশ মুসলমানদের দেশ। এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য রক্ত আমরা দিয়েছিলাম, জীবন আমরা দিয়েছিলাম, আন্দোলন আমরা করেছিলাম। কাজে বাংলাদেশের মধ্যে কোনো বেঈমান শক্তি মাথা জাগালে আমরা রক্ষা করবো না, দেব না তাদের বাঁচতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক ভাইয়ের আমার, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, এদের বক্তব্য কি, এদের উদ্দেশ্য কি, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই দেশটা কাদের, এ দেশ কারা স্বাধীন করেছে, এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই। আপনারা জানেন, এ দেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান। 750-800 বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান। কিছু মুনাফিক এবং গাদ্দারের কারণে ব্রিটিশ 200 বছর এদের শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আপনারা জানেন, 1803 ঈসাই সালে ব্রিটিশ যখন দিল্লি দখল করে তৎকালীন জাফরের থেকে, ওই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। ওই 1803 ঈসাই সালের ঘোষণার থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, আপনারা জানেন কি জানেন না? ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে। গিয়ে দেখেন সেখানে মুসলমানদের সংখ্যা কত বেশি। সর্বপ্রথম ব্রিটিশ হটাও আন্দোলনে জান দিয়েছে মুসলমান, আন্দোলন করে মুসলমান। পরবর্তীতে অন্য অন্য সম্প্রদায়ের লোক সম্পৃক্ত হয়েছে, কিন্তু সূচনায় ছিল তারা। রক্ত তাদের, ত্যাগও তাদের বেশি। কেন? আপনি দেখুন, ব্রিটিশ হটাও আন্দোলনে যতজন মুসলমান ভারত থেকে হিজরাত করেছে, অন্য কোনো সম্প্রদায়ের লোক এত হিজরাত করে নাই। দেখাতে পারবেন না? তাদের আন্দোলনের কারণেই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এই ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু কি দেখলাম? মুসলমানদের সাথে বৈষম্য করা হচ্ছে, মুসলমানদের অধিকার রক্ষা হচ্ছে না, তাদেরকে ভিন্ন খাতে দেখা হচ্ছে, অন্য নজরে দেখছে। তখন আমরা কি করলাম যে না, মুসলমানদের জন্য আলাদা আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমানদের স্থায়ী শান্তি আসবে না। তখন এই মুসলিম লীগের নেতৃত্বে, মুসলমানদের ভিত্তিতে এদেশ থেকে, ভারত থেকে আলাদা হওয়ার জন্য আমরা আন্দোলন শুরু করলাম। যে আন্দোলনের একজন সেফা সালার ছিলেন শেখ সাহেব নিজেও। অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে পড়ে দেখেন, তিনি বলেছেন যে এখন আর ভারত থেকে আলাদা না হলে, পাকিস্তান নামে একটা ভূখণ্ড না করলে আমাদের শান্তির আর দ্বিতীয় কোনো পথ নাই। সে আন্দোলনের ভিত্তিতে আমরা 47-এ একটা পাকিস্তান নামীয় ভূখণ্ড অর্জন করলাম। সেই ভূখণ্ডের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার দূরে অবস্থানকৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার
কারণটা কি ছিল, এটা মাথার মধ্যে রাখতে হবে। এতক্ষণ যা বলেছি তা মাথার মধ্যে থাকুক অথবা নাই থাকুক দেখার বিষয় নয়, কিন্তু দুই মেরুতে অবস্থানকৃত 1700 কিলোমিটার দূরে অবস্থানকৃত ভারত থেকে একই নামে দুইটা রাষ্ট্র একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল? ঋতুর কারণ না। পশ্চিম পাকিস্তানের ঋতু পূর্ব পাকিস্তানের ঋতু সম্পূর্ণ ভিন্ন ছিল। ভৌগোলিক অবস্থান না, ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন ছিল। ভাষার কারণে না, ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন ছিল। সংস্কৃতি ভিন্ন, সব কিছু ভিন্ন হওয়া সত্ত্বেও কেন আলাদা হয়েছিলাম? শুধু একটা পরিচয়ের কারণে, অন্য কোনো পরিচয় না। শুধু একই কারণে, সেটা হলো এই, ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কাজে এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারো দেশ না। এই দেশ অন্য কারো দেশ নয়, দেশ মুসলমানদের দেশ। এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য রক্ত আমরা দিয়েছিলাম, জীবন আমরা দিয়েছিলাম, আন্দোলন আমরা করেছিলাম। কাজে বাংলাদেশের মধ্যে কোনো বেঈমান শক্তি মাথা জাগালে আমরা রক্ষা করবো না, দেব না তাদের বাঁচতে ইনশাআল্লাহ। এদেশ মুসলমানদের দেশ, অন্য কারো দেশ না। শোনেন, খুব ভালোভাবে বোঝেন, আজকে আমরা কি দেখেছি? দেশ মুসলমানদের। আবার যখন দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার রক্ষা করছে না, বৈষম্য করছে, চাকরি ওদের বড় চাকরি, ছোট চাকরি আমাদের, ধনী ওরা, গরিব আমরা, ইন্ডাস্ট্রিজের মালিক ওরা, শ্রমিক আমরা। আমরা কি করলাম? বৈষম্য দেখে আবারও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলাম। না, আমরা স্বাধীনতা চাই। কেন স্বাধীনতা চেয়েছিলাম জানেন কি আপনি? জানেন না। যে স্লোগান আপনারা শুনেন, সেই স্লোগানের ভিত্তিতে সে স্বাধীন হয় নাই। এদের স্বাধীন কেন হয়েছিল? পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। 70 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল, তারা সরকার গঠন করবে। যখন পশ্চিমারা সংখ্যাগরিষ্ঠ দলকেও সরকার গঠন করতে বাধা দিয়েছে, ভোটের মর্যাদা দিতে পারে নাই, তখন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, আন্দোলন করছে, সংগ্রাম করেছে। আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, পাকিস্তানিদের বিরুদ্ধে ওরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে, মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আজকে আওয়ামী লীগ সরকার ভোটের মর্যাদা রক্ষা করতে পারছে না, ভোটের মর্যাদা দিতে পারছে না। যেরকম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে আজকে হোক কালকে হোক ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে দেশের অবস্থা কি জানেন? খবর রাখেন, শুধু উন্নয়ন, রাস্তার উন্নয়ন, রাস্তার উন্নয়ন করেছেন, মর্যাদার উন্নয়ন কি করেছেন? আপনার রাস্তাকে সুন্দর করেছেন, কিন্তু চরিত্রের অবস্থা কি করেছেন? আজকে আপনি রাস্তাঘাটের উন্নয়নের অবস্থা দেখেন, কিন্তু পাসপোর্টের মর্যাদার অবস্থাটা কি? বাংলাদেশের পাসপোর্ট যদি কোনো বিদেশের মানুষ দেখে, থুক মারে, সন্ত্রাসী এলাকার লোক, এরা সন্ত্রাসী, এরা কি? কারণটা কি? আজকে বাংলাদেশের কোনো মানুষের সম্মান নাই, ইজ্জত নাই, মর্যাদা নাই। যদি পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করার কারণে, চাকরি না দেওয়ার কারণে ওদের বিরুদ্ধে আন্দোলন করি, তা আজকে চাকরি কি বাংলাদেশের জনগণের হয় না আওয়ামী লীগের হয়? কথা বলেন না কেন? তাহলে আজকে আন্দোলন করবেন না কেন? আজকে ধনী কি বাংলাদেশের জনগণ হয় না আওয়ামী লীগ হয়? আন্দোলন করবেন না কেন? আজকে ইন্ডাস্ট্রিজের মালিক কি আওয়ামী লীগ হয় না বাংলাদেশের জনগণ হয়? তাহলে আন্দোলন করবেন না কেন? আজকে হাজারো অন্যায় করে বুক ফুলিয়ে হাঁটে আওয়ামী লীগের লোক না জনগণ? আজকে ইউনিভার্সিটির মধ্যে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে এদেশের জনগণ না আওয়ামী লীগ? আজকে 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করে এদেশের জনগণ না আওয়ামী লীগ? আজকে টেন্ডারবাজি করে এদেশের জনগণ না আওয়ামী লীগ? এদেশের আজকে 15 বছরের মধ্যে প্রায় 10 লক্ষ, কোন রিপোর্টের মধ্যে 14 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা পাচার করেছে জনগণ না আওয়ামী লীগ? আজকে ব্যাংকে দেওয়ালিয়া করেছে জনগণ না আওয়ামী লীগ? আজকে কি দেখেছি? আজকে খুনের পরে কোনো বিচার নেই। কারণটা কি? এদেশের অবস্থাটা কি? কি চলতেছে? না, এই অবস্থায় দেশ চলতে দেয়া যায় না, এই দেশ চলতে পারে না। প্রত্যেকটা মানুষের মর্যাদা আছে,
যদি আজকে আওয়ামী লীগ করেন, হাজারো খুন করবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। আওয়ামী লীগ করবেন না, কোনো দোষ না করলেও আপনাকে যে কোনো কেসে ফাঁসানো হবে। এটার নাম বিচার? এটার নাম ব্যবস্থা? এর নাম শান্তি? এর জন্য কি দেশ স্বাধীন করেছিলাম? এর জন্য কি আমাদের মানুষগুলো রক্ত দিয়েছিল? এই জন্য আমাদের মানুষকে জীবন দিয়েছিল না। আজকে মুখের মধ্যে তালাবদ্ধ করেছি, কেউ কথা বলতে পারছে না। আজকে কানের মধ্যে আঙ্গুলি দিয়েছি, কেউ কোনো কথা শুনতেছে না। আর চোখকে অন্ধ করে ফেলেছি, কেউ কিছু দেখতে পারবে না। এর নাম কি দেশ? এটা দেশ হতে পারে না, এটা দেশ হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আসুন ঐক্যবদ্ধভাবে এই জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বুক ফুলিয়ে হাঁটতে হবে, প্রত্যেকের অধিকার দিতে হবে। আজকে শ্রমিকদের অধিকার নেই, গরিবদের অধিকার নেই। আজকে হাজারো গরিব মানুষ ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, এই বাংলাদেশের ঘটনা। আজকে হাজারো মানুষ ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কুকুরের সাথে খাবারের জন্য লড়াই করছে। আজকে আমরা কি দেখেছি? হাজারো বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। আজকে বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। আজকে হাজারো মানুষ বস্ত্রহীন। আজকে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে পারছে না, মর্যাদা নাই, অধিকার নাই। একদল মানুষ তো ধনীর পর ধনী হচ্ছে, আর একদল মানুষ গরিবের পর গরিব হচ্ছে। আজকে কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি, কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের টাকা, তারা ব্যাংকে লুটে ফুটে খেয়ে ফেলছে। এরকম দেশ চলতে পারে না। সব জায়গায় সিন্ডিকেট। আজকে যাবেন কোর্টের মধ্যে, সেখানে সিন্ডিকেট। আজকে আমরা কি দেখেছি? বেনজির সাহেব, যার অস্ত্রের মাথায় আওয়ামী লীগ ক্ষমতা এসছে, সেই বেনজির সাহেবের আজকে টাকার পাহাড় আর পাহাড়, টাকার পাহাড় আর পাহাড়। আমরা কি দেখেছি? ভূমিমন্ত্রী, যে দেশের ভূমিমন্ত্রী ছিল, আজকে বিদেশে তার টাকার কোনো অভাব নেই। এর কারণটা কোথায়? আমাদের টাকা লুট করছে ওরা, আমাদের টাকা আত্মসাৎ করছে ওরা, আমাদের টাকা ডাকাতি করছে ওরা। এরকম দেশ চলতে পারে না। যেখানে যাবেন আপনার কোনো সম্মান ইজ্জত নাই। আজকে আমাদের দেশের চাকরিজীবী যারা আমাদের টাকা দিয়ে বেতন গ্রহণ করে, সেখানে জনগণের কোনো মর্যাদা নেই। চাকরিজীবী, চাকরিজীবী যারা চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে, তাদের কোনো চাকরিজীবী। জনগণ মালিক। যারা বাংলাদেশের টাকা ভোগ করে, তারা সবাই বাংলাদেশের জনগণের চাকর। সে যত বড় অফিসার হোক না কেন, সে যত বড় অফিসার হোক না কেন, আপনারা মালিক, তারা আমাদের চাকর। অথচ কি করতেছে? আজকে মালিকদের সাথে চাকরের চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে। এর কারণটা কোথায়? এর কারণটা কি? কোনো মর্যাদা নেই, জনগণের কোনো মর্যাদা নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই। তা বলতে বলবো আপনারা মালিক, আপনাদের লাথি দেয় কেন? আপনাদের অমর্যাদা করে কেন? ডাকাত গৃহস্থদেরকে লাথি দেয়, কিন্তু ডাকাত ডাকাত গৃহস্থ গৃহস্থই। ডাকাত ডাকাত, মালিক মালিকই। আমাদের সাথে যতই ওরা খারাপ ব্যবহার করুক না কেন, আমরাই আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা তাদেরকে পে করি, তারা নেয়, আমরা দেই। আমরা মালিক, তারা আমাদের সেবক। মনে রাখতে হবে, যত বড় অন্যায় করুক না কেন, আপনি ভাববেন আপনি একজন মালিক, আপনি জনগণ। এই টুপির ভ্যাট ট্যাক্সের পয়সা আপনি পে করেন, আপনার জামার টাকা আপনি পে করেন, আপনি বাতাস ব্যবহার করেন তার টাকা আপনি পে করেন, আপনি খাদ্য খান সেই টাকা সরকারকে পে করেন, আপনার রাস্তা দিয়ে হাঁটেন সেই ট্যাক্স এবং ভ্যাট আপনি পে করেন। আপনি দেন, সরকার নেয়। আমি মালিক, সরকার আমাদের থেকে নেয়, কাজে সে আমাদের মালিক হতে পারে না। সে আমাদের কর্মচারী, আমাদের সেবক। সে আমাদের সেবা করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছে। আমাকে ভোট দেন যেন আমি সেবা করতে পারি, আপনাদের খ্যাতবোধ করতে পারি। এই কথা বলে নাই? তারা আমাদের খাদেম। সরকার আমাদের সেবক, আমাদের সেবার জন্য, খ্যাতবোধের জন্য তারা ক্ষমতায় গেছে, অত্যাচারের জন্য ক্ষমতায় যায় নাই। তারা তাদের ইশতেহারের মধ্যে পোস্টারে লিখেছে, আমাকে খ্যাতবোধ করার তৌফিক দেন, আমাকে সেবা করার তৌফিক দেন। তুমি সেবা করার নামে আজকে আমাদের গলা টিপে মারবা, আমাদের হত্যা করবা, আমাদের মেয়েদেরকে ধর্ষণ করবা, আমাদের টাকা পয়সা বিদেশে পাচার করবা, আমাদের দেশকে বিক্রি করে দিবা। আজকে বাংলাদেশের সরকার নাই, ওই ভারতের থেকে যে প্রেসক্রিপশনে দেশে আসে সেই অনুযায়ী সরকার গঠন হয়, সেই জন মন্ত্রী গঠন হয়, সেই জন এমপি গঠন হয়। আজকে পদোন্নতি কে দিবে, কাকে দিবে, তা ও দেশ থেকে লিস্টে চলে আসে। আপনি জানেন দেশের অবস্থাটা কি? সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা চলছে। আজকে মুসলমানদের এখানে কোনো অধিকার নাই। মুসলমানরা ছাগলের 3 বাচ্চা, আর 3 নম্বর বাচ্চাও না।
যে মুসলমানদের জন্য দেশ স্বাধীন হয়েছিল, সে নওয়াব সলিমুল্লাহর নিজের দানকৃত শত শত একর জমির মধ্যে ইউনিভার্সিটি করেছিল নওয়াব সলিমুল্লাহ। সেই নওয়াব সলিমুল্লাহর ইউনিভার্সিটি তার আলোচনা নেই, কিন্তু যে রবি ঠাকুর 41 বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য জনসভা করেছিল, ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল, সেই রবি ঠাকুরের সেখানে সম্মান ইজ্জতের অভাব নাই। কিন্তু যে নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটির জায়গা দান করেছিল, বুয়েট মেডিকেল কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির একক জমি হলো সব নওয়াব সলিমুল্লাহর, তার কোনো আলোচনা নেই। আজকে সেনদের সব হল থাকবে, কিন্তু নজরুল ইসলাম নামে কোনো হল সেখানে থাকতে পারবে না। যে ইউনিভার্সিটির সামনে রব্বি জিদ্দি এলমা একসময় লেখা ছিল, সেই রব্বি জিদ্দি এলমাও তুলে দেওয়া হয়েছে। আজকে শিক্ষার অবস্থা কি দেখেছেন? আপনি দেখেছেন? আজকে প্রেম প্রীতি শিক্ষা দেওয়া হচ্ছে, হাত ধরিয়া কিভাবে বন্ধুর সাথে হাঁটবে সেটা বইয়ের মধ্যে লেখা হচ্ছে। যদিও মার চুমা তুমি গ্রহণ করো, কিন্তু বন্ধু চুমা না দিলেও, চুমা গ্রহণ না করলেও তার হাত ধরে হাঁটতে তো কোনো আপত্তি নেই, এই বইয়ের মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি কি জানেন পিরিয়ডের সময় মেয়েদের পিরিয়ডের সময় তাদের কাপড় কোথায় রাখবে, কিভাবে রাখবে, তাও বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আপনি জানেন অবস্থাটা কি? গায়ের হলুদে কিভাবে নৃত্য করবে, কিভাবে ডান্স দিবে, কোমর কিভাবে ঢুলাবে, মাথা কিভাবে ঝাঁকাবে, তাও শিক্ষা দেওয়া হচ্ছে এবং প্র্যাকটিক্যাল। ইসলাম বলতে কিচ্ছু নেই, সব জায়গায় ইসলাম মুচার চক্রান্ত চলতেছে, ইসলামী ইতিহাস উঠে এলা হচ্ছে। আবু বকরের গল্প নাই, উমরের গল্প নাই, ওসমানের গল্প নাই, আলীর গল্প নাই। আমার নবীর যেখানে গল্প থাকবে না, ওই সমস্ত শিক্ষা সিলেবাস বাংলাদেশে আমরা চাই না, থাকতে দেব না ইনশাআল্লাহ। ভাইয়ার আমার কাজে আমি সরকারকে বলবো, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ শাহ জালালের দেশ, এই দেশ শাহ আলীর দেশ, এই দেশ হাফিজুর রহমানুল্লাহর দেশ, এই দেশ শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ সৈয়দ ইসহাকের দেশ, এই দেশ শহীদ ফজলুল করিমের দেশ। কোন বাতিল দেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন আত্মকলহ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই জালিমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আজকে ধর্মীয় কন্দলের মধ্যে আমাকে লাগিয়ে দিয়ে শক্তি খর্ব করে ওরা ক্ষমতা চালাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ অবশ্যই জালেম শক্তি থাকতে পারবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেম থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লা